আচ্ছা, তো আমরা আগের দিন হচ্ছে তোমার ওই 9.4 রাখ পর্যন্ত, 9.3 পর্যন্ত পড়ছিলাম, তো তেমন কোনো পড়া ছিল না। আমরা আসলে মেইনলি জিনিসগুলা মানে থিওরিটিক্যালি আমরা জিনিসগুলো অ্যানালাইসিস করছিলাম, যে গ্যাসেস এবং তার কাইনেটিক মডেলের বিভিন্ন অ্যানালাইসিস, সেগুলো আমরা এখান থেকে হবে করছিলাম। আচ্ছা, ওকে, ফাইন, গুড। এগুলা আমাদের আর নতুন করে বলার কিছু নাই। আমরা হচ্ছে একটু ইয়েতে আসি, টেম্পারেচার অ্যান্ড সেলসিয়াস স্কেল, এইটা থেকে আমরা একটু আসি, ঠিক আছে? সো টেম্পারেচার জিনিসটা আসলে কি, টেম্পারেচার জিনিসটা আসলে কি বোঝায়? ধরো একটা অবজেক্ট, সেটা হচ্ছে তোমার কতটুকু, হাউ মাচ কোল্ড, হাউ মাচ হট, এই জিনিসটা আসলে আমরা মেজারমেন্ট করব কিভাবে? তো সেইটাকে বোঝানোর জন্য টেম্পারেচারের ব্যাপারটা আসছে। ধরো স্কেলিং করে আমরা বলবো যে হ্যাঁ, আমার টেম্পারেচার এখন হচ্ছে বেশি, তার মানে অবজেক্টটা হচ্ছে হট। টেম্পারেচার লো, তার মানে হচ্ছে এটা কোল্ড। সো এই জিনিসগুলো বোঝানো যায়, এবং সেটা আমরা কি দিয়ে করি, মাপি বলো তো, মেজার করি কি দিয়ে, কোন ডিভাইস বলো বা কি দিয়ে আমরা ব্যবহার করি? থার্মোমিটার দিয়ে। সো এইটাই হচ্ছে মেইন কথা। এবং থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের সময় লাগে। থার্মোমিটার আবার বিভিন্ন রকম হয়, সেগুলো আমরা তোমাদের এখানে আর খুব বেশি পড়বো না। তুমি থার্মোমিটার যে রিডিংটা দিবে, ধরো এখন তুমি কোনো কিছু মেজার করো, সো লেন্থ, সেটা তুমি মিটারে করতে পারো। আবার আমরা যখন হাইট মাপি, হাইটকে আমরা মিটারে মাপি, হ্যাঁ, চাইলে মিটারে মাপতে পারো। বাট স্ট্যান্ডার্ডে আমরা যেটা করি সাধারণত হচ্ছে আমরা ইঞ্চি বা ফিটে হিসাব করি, তাই না? যেমন 5 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি, এভাবে আমরা বলি। চাইলে তুমি মিটারও করতে পারো, যেমন অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল জায়গায় মিটার দেওয়া লাগে, তখন আমরা ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করি। সিমিলারলি টেম্পারেচারেও তোমার অনেকগুলো স্কেল আছে। নর্মালি আমরা তিনটে স্কেলের কথা বলি। একটা হচ্ছে সবচেয়ে পরিচিত সেলসিয়াস, সবচেয়ে পরিচিত সেলসিয়াস স্কেল, যেটা নিয়ে আসলে আমরা প্রচুর ডিল করি। আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে কেলভিন, কেলভিন নিয়ে আমরা ডিল করি। আরেকটা হচ্ছে আমরা ফারেনহাইট। আমার কথা কি বুঝতে পারছো? আমরা এই তিনটা হ্যাঁ। স্কেল নিয়ে মোটামুটি ডিল করি। সেই তিনটা স্কেল আমাদের সবচেয়ে পরিচিত, মোস্ট ইউজড। তবে এর বাইরে যে স্কেল নাই তা না, এর বাইরেও কিন্তু স্কেল আছে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এর বাইরেও কিন্তু আমাদের কি আছে বলো তো, স্কেল আছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবা, যে আমাদের এর বাইরেও বিভিন্ন স্কেল থাকে। তবে আমরা সাধারণত কেলভিন স্কেলটাকেই ধরি হচ্ছে আমাদের এসআই ইউনিট হিসাবে আর কি, বুঝতে পারছো? মানে এটা হচ্ছে তোমরা যখন ম্যাথ করবা, স্পেসিফিক্যালি গ্যাসের ম্যাথ গুলা করবা, তখন বেশিরভাগ সময় কেলভিনে দেওয়া থাকে। সেলসিয়াস থাকলে সেটাও কেলভিনে কনভার্ট করতে হয়, ফারেনহাইট থাকলে সেটাও কেলভিনে কনভার্ট করতে হয়। তো কিভাবে তিনটে স্কেলে একটা থেকে আরেকটাতে কনভার্ট করবা, সেগুলো আমরা শিখাবো। ফারেনহাইটটা মেবি তোমাদের বইতে নাই, ঠিক আছে? যদি না থাকে আমি পড়াবো না। আর যদি থাকে তাহলে আমি পড়াই দিব। So এইটা হচ্ছে মেইন ইস্যু আর কি। আর আমরা যেগুলো রেগুলার মেজারমেন্ট করি, সাধারণত ওয়েদারও সাধারণত কেলভিনই দেওয়া থাকে, ঠিক আছে? তবে তুমি কিন্তু আসলে গুগলে দেখবা যে ফারেনহাইটও দেওয়া থাকে, ঠিক আছে? আর দেশের বাইরে বলতে, বাইরের কান্ট্রি গুলোতেও সেলসিয়াসই বলার কথা। এখন ফারেনহাইটে কেউ চাইলে বলতে পারে, আমি ঠিক জানি না। তবে গুগলে ওয়েদারে তুমি সব ধরনের তিনটা, তিনটা বলতে হ্যাঁ, ফারেনহাইটে তুমি রেজাল্ট দেখবা, অনেক সময় ফারেনহাইটে দেয়, সেলসিয়াসে দেয়, ঠিক আছে? তো এই ফারেনহাইট অত বেশি ইউজ না, কেলভিন আমরা সাধারণত সেলসিয়াস সবচেয়ে বেশি ইউজ করি, আর কেলভিনটা মোস্ট ইউজ করা হয়। বা কেলভিনটা হচ্ছে এসআই ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যখন গ্যাসের ম্যাথ গুলো করবো, তখন টেম্পারেচারের জায়গায় যদি কিছু আমি মেনশন করে না দিই, তাহলে কিন্তু তোমাকে কেলভিনে কনভার্ট করেই ম্যাথ গুলো করা লাগবে। তো সেটা আমরা যখন করবো তখন দেখবো। আচ্ছা, তো এইগুলো আমি মোটামুটি সামারি বলে দিলাম। এইখানে পড়া তেমন কিছু নাই, টেম্পারেচার অ্যান্ড ইন্টারনাল এনার্জি। এখন ইন্টারনাল এনার্জির সঙ্গে টেম্পারেচার রিলেশনশিপটা যদি বুঝতে চাই আমরা, তাহলে প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ টেম্পারেচার, what does the thermometer do? Actually, thermometer actually measures temperature. And what is temperature? Actually, তুমি টেম্পারেচার দিয়ে কি মেজার করতেছো? তুমি যে, বা টেম্পারেচারটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? টেম্পারেচারটা আসলে রিপ্রেজেন্ট করতেছে যে তোমার অবজেক্ট যেটা, সেটা কতটুকু হট বা কতটুকু কোল্ড। এখন এটা আবার কার উপর ডিপেন্ড করে? এটা কিন্তু তুমি যদি খুব ডিপতে ঢোকো, ইন ডেপথ আলোচনা ডিসকাশনে ঢোকো, তাহলে কিন্তু এটা ডিপেন্ড করে দি এভারেজ কাইনেটিক এনার্জি। অর কাইনেটিক এনার্জি না বলে আমি এনার্জি বলি, কারণ কাইনেটিক কথাটা তো আসলে শুধুমাত্র স্পেসিফিক এনার্জিকে ইন্ডিকেট করে। বাট নাও উই আর কনসার্ন অ্যাবাউট দি হোল অর টোটাল এনার্জি অফ দ্য পার্টিকলস। দ্যাটস ওয়াই উই উইল কল the average energy of the particles in the object whose temperature we are measuring. বুঝা যাচ্ছে? তো তাহলে আমরা যখন থার্মোমিটার দিয়ে কথা বলবো, তখন থার্মোমিটারের মাধ্যমে আসলে আমরা দেখবো যে the average energy of the particles in the object, সেটাই whose temperature we are measuring, এই জিনিসটা সে আমাদেরকে বলবে। এবং এভাবে আমরা চেক করি। ধরো একটা একটা অবজেক্ট কি খুব হট, বা সেটা হচ্ছে খুব তোমার গরম, এই বা সেটা হচ্ছে খুব তোমার হট, তো সেই ক্ষেত্রে আসলে কি হয়? সেই ক্ষেত্রে যেটা হয় যে সেখানে পার্টিকেল গুলা খুব র্যান্ডমলি মুভমেন্ট করে, দে আর মুভিং ভেরি র্যাপিডলি। সো যেহেতু তারা খুব র্যাপিডলি মুভমেন্ট করে, তো তাদের মধ্যে কলিশনটাও বেশি হয়। সো এইসব ব্যাপারের কারণে আমরা বলতে পারি কি, যে তাদের কিন্তু তোমার হচ্ছে যে ইয়েটা বেশি হবে, অবভিয়াসলি তাদের এভারেজ কাইনেটিক এনার্জিটা বেশি হবে। সো দ্যাটস এই অবজেক্টটা কি হবে তাহলে, তোমার হট হবে, বা সেটা টেম্পারেচার বেশি শো করবে। অপোজিটটাও তোমার ট্রু সেই ক্ষেত্রে। তো এরকম।
সো আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? সো টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট অ্যাকচুয়ালি indicates a measurement of average kinetic energy of its particles. ওকে, সো এইটা হচ্ছে মেইন জিনিস, আর কিচ্ছু না। এবং দ্যাটস ওয়াই এখন এভারেজ কাইনেটিক এনার্জি অর এভারেজ এনার্জি এই জিনিসটা কিন্তু একটা পার্টিকুলার কখনোই তার সাইজের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই আসলে অবজেক্টের সাইজ আসলে কি সেটা ডাজন্ট ম্যাটার। আমাদের সাইজের সাথে টেম্পারেচারের কোনো রিলেশনশিপ নাই। এটা অবশ্য এমন কমন সেন্স খাটাই বোঝা যায়, বাট তাও আসলে ওই বেসিক একদম থিওরিটিক্যাল জায়গা থেকে বুঝতে হইলে সেটা আমাদের এখান থেকে আসছে। তো এই পার্টটা নিয়ে কি তোমার কোনো কোশ্চেন আছে? আর নাই ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে আমি বললাম তো এই চ্যাপ্টার সবগুলো জিনিসই খুব ডেসক্রিপটিভ। সবগুলো জিনিসই খুব ডেসক্রিপটিভ, তো আমি আসলে বুকে বলেই যাব। সেগুলো আসলে বই পড়লেও তুমি মোটামুটি সেম জিনিস পাবা। তো আমার মতে হচ্ছে বইটা পড়বা, কারণ তুমি আবার এই ভিডিও গুলো বসে বসে শুনবা, আসলে এই জিনিসটা আমার মনে হয় যে এটা তোমার টাইম কনজিউমিং ছাড়া ভালো কিছু হবে না। তুমি ওই টাইমে ভিডিওটা না শুনে যদি বইটা পড়ো, ধরো এখন ব্যাপারটা হচ্ছে তোমার ভিডিওটা লাগবে কখন? রেকর্ডেড ভিডিও তোমার তখনই লাগবে যদি ধরো তোমাকে আমি আজকে একটা জিনিস পড়াইছি, তুমি এই 10 দিন পর গিয়ে ওই জিনিসটা পড়বা, মাঝে তুমি ধরো বই খাতা ধরোই নি, তখন তোমার ভিডিওটা লাগবে। কিন্তু তুমি যদি এরকম করো যে আচ্ছা ভাইয়া আজকে আমাকে এই টপিকটা পড়াইছে, ভাইয়া নেক্সট ক্লাসের আগে আমি টপিকটা পড়ে ফেলবো, সেই ক্ষেত্রে তোমার ভিডিওর কিন্তু দরকার নাই। সেই ক্ষেত্রে তুমি বইটা পড়লেই তোমার সাথে সাথে পড়াটা দেখবে যে খুব দ্রুত হয়ে যাবে এবং তোমার মাথায়ও থাকবে। ঠিক আছে? So আমি এই জিনিসটা সাজেস্ট করি অলওয়েজ যে তুমি ডেইলি তোমার যে কাজ সেই কাজে ডে টু ডে কাজে তুমি যাই করো না কেন সব কাজ করে এসে রাত্রে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টাও সময় পাও, সেই আধা ঘন্টা যেইটুকু পড়াইছে সেইটুকুই তুমি জাস্ট পেজ উল্টে উল্টে দেখে যাবা, একটা ওভারলুক করবা, পারলে রিডিং পড়বা। তাহলে দেখবা যে পড়াটা কোনো দিনই মাথা থেকে বেরোবে না। আর যেহেতু এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, দ্যাটস ওয়াই আমি তোমাকে সাজেস্ট করবো যে এগুলার ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো একটু নিজে নিজে সলভ করার, প্র্যাকটিস করার। তোমার কাছে যে আদার্স বুক গুলো অ্যাভেলেবল আছে, কজ ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস কিন্তু আবার এরকম ওভারলুক দিয়ে হবে না। ম্যাথমেটিক প্র্যাকটিস কিন্তু তোমাকে কিন্তু মানে ম্যাথ করে করে তোমাকে হচ্ছে হ্যাবিচুয়েটেড হইতে হবে বলো, বা স্কিলড হইতে হবে বলো, কজ হচ্ছে ম্যাথ জিনিসটা কিন্তু একদিনে হয় না। আবার ব্যাপারটা হচ্ছে এইটা তোমার যখন স্কিল গ্রো করবে, তখন আবার তুমি যে কোনো ম্যাথমেটিক্স খুব ভালো পারবা। সো আর ফিজিক্স এর ব্যাপারটা হচ্ছে তোমাকে কনসেপ্টটা বুঝে থাকতে হবে, কনসেপ্ট বুঝে দেন ম্যাথ গুলা করে তোমাকে আয়ত্তে আনতে হবে। সো সেটা যদি তুমি জেনে ফেলতে পারো, তাইলে তোমার জিনিসটা আজীবনের জন্য মাথায় গেঁথে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তো এই কারণে পড়ার স্টাইলটা হবে এরকম, ডেইলি তুমি ওভারলুক করো। আর তুমি চিন্তা করো আচ্ছা আমি উইকে একটা দিন বের করি, যেই দিনটাতে আমি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টু ইউ উইল টেক 2 to 3 hours টু প্র্যাকটিস প্রবলেমস। তো তুমি এই 2 থেকে 3 ঘন্টা তুমি একটা টাইম নিবা, যেই টাইমের মধ্যে তুমি প্রবলেম সলভ করবা। ওই দিন তোমার আর ওভারলুক করার দরকার নেই, তুমি ফর্মুলা গুলা ওভারলুক করে বা ফর্মুলা গুলা একবারে লিখে তারপর তুমি ফর্মুলা দেখে দেখে ম্যাথ করো, প্রবলেম নাই তো, একটা পর্যায়ে তোমার মাথায় ঢুকে যাবে। সো এগুলো হচ্ছে পড়ার বিভিন্ন স্ট্র্যাটেজি। এখন তুমি নিজেও পড়তে পড়তে তোমার নিজের কোনো স্ট্র্যাটেজি বের করে ফেলতে পারো। সো বাট এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলো বা ইয়ে থেকে বলো, সেটা বলতেছি। So, এরকম মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে খুব আত্মের মতো সারাদিন পড়তে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে তোমাকে যেহেতু পড়ায় দেওয়া হচ্ছে, তো তুমি জিনিসটা পড়ে ওভাবে তোমাকে মাথায় ইয়ে করতে হবে। ঠিক আছে? আর পড়ার বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এটা এক একজনের উপর ডিপেন্ড করে। ধরো ব্যাপারটা হচ্ছে যেমন ধরো আমাকে তুমি যে পার্সোনালি বলো, আমার কিন্তু ফিজিক্স পড়তে একটু সময় লাগতো, এটা সত্যি কথা। ফিজিক্স পড়তে আমার যে কোনো টপিকটা বুঝতেই আমার কাছে মনে হয় যে আমি অন্য যে কোনো একটা স্টুডেন্ট আছে আমার বুঝতে একটু সময় লাগতো। তবে হ্যাঁ, একটা ব্যাপার ছিল যে আমি সময় নিয়ে পড়ার পর আমি পড়াটা আর ভুলতাম না। মানে আমি তার মানে হচ্ছে আমি সময়টা নিচ্ছি বা সময়টা এমনভাবে ইউটিলাইজ করতেছি যে মাথায় পড়াটা যেন হবে গেঁথে যাচ্ছে। তা আমার অবশ্যই এটা একটা অভ্যাসের মতো যে আমি কোনো কিছু যখন পড়ি তখন ট্রাই করি একটু বেশি সময় নিয়ে পড়ার, বাট সেটা একবারই ভালো করে পড়বো। তারপরে বার যখন আমি ধরবো তখন আসলে আমার খুব বেশি সময় লাগবে না, বা আমি জাস্ট রিভিশন দিবো। এখন এক একজন একরকম, অনেকের হয়তো বা এই ব্যাপারটা নাই। আবার ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমার এটাও দরকার হয় না, কারণ অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স এ দেখা গেছে যে আমার আসলে খুবই কম টাইম পড়লেই কাজ হয়ে যায়। ঠিক আছে? এক একজনের এক এক রকম, এক একজন এক এক ক্ষেত্রে তোমার শার্পনেস কাজ করে। আমার ম্যাথমেটিক্স এর শার্পনেস মোটামুটি ছিল, বাট ফিজিক্স এর শার্পনেসটা কম ছিল। বাট ফিজিক্স এর যেহেতু ম্যাথ আছে, তো ফিজিক্স আর ম্যাথমেটিক্স এ আমার আবার দেখা গেছে যেহেতু ম্যাথ আমার ভালো লাগতো, ম্যাথে এখানকার ফিজিক্সে ম্যাথের প্রবলেম হইতো না, কিন্তু ফিজিক্সে ম্যাথ বুঝতে হলে তাকে থিওরি বুঝতে হবে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ফিজিক্স, থিওরিটিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্স, ইউ ক্যান সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তো এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাকে অবশ্যই তোমার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট থিওরি। থিওরি সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না থাকলে তুমি কোনোদিনই প্রবলেম সলভ করতে পারবে না। সো এই জিনিসটা তখন হচ্ছে তোমাকে গ্রো আপ করতে হয়। তো আমার ক্ষেত্রে যেটা যেটা থিওরিটা বুঝতে পারার সময় সময় আবার হচ্ছে আমি একা একা পড়তাম, তো সব মিলে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। So তুমি ডেইলি একটু পড়বা,
সেখান থেকে তোমার হয়ে যাবে। তো এখানে দেখো আবার কিছু জিনিস বলছে, ইন্টারনাল এনার্জি ইজ দ্য টোটাল এনার্জি অফ অল দ্য পার্টিকেলস। ইন্টারনাল এনার্জি হচ্ছে তোমার পার্টিকেলের টোটাল এনার্জি। আমি এটার কথাই বলতেছিলাম আসলে, যে আমরা কাইনেটিক এনার্জি যেটা বলছি ইটস রিলেটেড টু দ্য মোশন, বাট দেয়ার আর আদার ফর্মস অফ এনার্জি লাইক পটেনশিয়াল এনার্জি, তারপর হচ্ছে তোমার ভাইব্রেশনাল এনার্জি এক্সেট্রা এক্সেট্রা। the summation of all energies are called internal energy of the particles. ওকে, ইন্টারনাল এনার্জি নিয়ে আসলে অনেক ডিটেলস আলোচনা আছে, বাট আমার ধরুন ওগুলো তোমাদের ও লেভেলে নাই, ওগুলো এ লেভেলে আছে, তো এগুলো এখানে বলা হয় নাই। আর টেম্পারেচার অ্যাকচুয়ালি ইজ আ মেজার অফ দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকলস। আচ্ছা, আম, আচ্ছা এভারেজ কাইনেটিক এনার্জি, ওকে, টোটাল আসলে বলা যায়, কারণ ব্যাপারটা হচ্ছে তোমার যখন কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তখন কিন্তু টোটাল এনার্জিও বেড়ে যাবে। বাট ওকে ফাইন গুড, টেম্পারেচার ইজ মোস্টলি রিলেটেড টু এভারেজ কাইনেটিক এনার্জি, ইটস মোস্টলি রিলেটেড টু কাইনেটিক এনার্জি, দ্যাটস ওয়াই স্পেসিফিক্যালি এটাকে কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন করা হয়েছে, এবং বলা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকলস। দ্যাটস ইট। এখন আর নিচে দুটো এক্সাম্পল দেওয়া আছে, যে a bath of water 50 degrees can have same temperature as a cup of tea, but it has more internal energy than cup of tea because it has more molecules. হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। দেখো, ধরো তুমি বাথ অফ ওয়াটার নিচ্ছ 50 ডিগ্রি সেলসিয়াস, আবার তুমি কাপ অফ টি নিচ্ছ, দুইটাই কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, বাট ইন্টারনাল এনার্জি কার বেশি হবে? ইন্টারনাল এনার্জি অবভিয়াসলি এ বাথ অফ ওয়াটার 50 ডিগ্রি সেলসিয়াস তার বেশি হবে, রেদার দেন এ কাপ অফ টি at 50 degrees Celsius, because bath of water amount is used. Whether amount is used, internal energy should be used, because internal energy is the total energy of all the particles. But your temperature is dependent on the average kinetic energy of the individual particles. So individual particle average kinetic উপর depend করে, it doesn't depend on the total energy of the particles. Total energy of the particles means যে sum of all energies of the all particles. That's why এই জিনিস তোমাকে খুবই মাথায় রাখতে হবে, যে তোমাকে টোটাল এনার্জির সাথে যেহেতু রিলেটেড, দ্যাটস ওয়াই তোমাকে ইন্টারনাল এনার্জিটাও তোমাকে তখন তাদের বেশি হবে। বাট যেহেতু ওখানে পার্টিকেল বেশি, অ্যামাউন্টে তারা পরিমাণে বেশি, বাট টেম্পারেচার সেম কিন্তু হতে পারে। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? হ্যালো? হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার। জি ভাই, আমি বলছি। জি। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি পড়ে দেবেন। এখন আমরা হচ্ছে তোমার ওই টেম্পারেচারের ওই এখানে কিছু এক্সাম্পল টেক্সাম্পল আছে, এগুলো তুমি দেখবা। আমরা সেলসিয়াস টেম্পারেচার স্কেলে যাই। তো সেলসিয়াস টেম্পারেচার স্কেলে যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আচ্ছা এগুলো নিয়ে আমরা একটু দেখবো। তো থার্মোমিটার আমরা মেজারমেন্ট করি, এগুলো আমরা সবাই জানি। এবং থার্মোমিটারের মধ্যে কি থাকে বলতে পারবা? আমরা বাসায় যে থার্মোমিটার ইউজ করি ওটাকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটা দিয়ে আমরা আমাদের জ্বর মাপি। এই ক্লিনিক্যাল থার্মোমিটারের ভিতরে দেখবা একটা জিনিস, এই যে আমি যদি একটু ছবি আঁকি, যে তোমার ধরো এটা হচ্ছে থার্মোমিটার, এটা হচ্ছে তোমার থার্মোমিটার। এখানে কিন্তু কি দেখবা বলো তো? এখানে তুমি দেখবা হচ্ছে যে তোমার লিকুইডটার হাইট কোন একটা নির্দিষ্ট জায়গায় উঠতেছে, এখানে হলে একরকম রিডিং, তারপর এই পর্যন্ত উঠলে আবার আরেক রকম রিডিং হবে। তো এই যে ভিতরে যে লিকুইডটা তোমার ওঠানামা করতেছে, এটা কি বলো তো? এটা কি? এটা পানি নাকি? এটা ওয়াটার নাকি অন্য কিছু? না, লিকুইডটা কি? মার্কিউরি। হ্যাঁ, লিকুইডটা বিভিন্ন রকমের হতে পারে, লিকুইডটা বিভিন্ন রকমই হতে পারে। তবে সাধারণত লিকুইডটা হচ্ছে যে আমরা যে ক্লিনিক্যাল থার্মোমিটারটা ব্যবহার করি, সেটা সাধারণত হয় সেটা সাধারণত হয় মার্কারি। আর এছাড়াও হতে পারে যেমন অ্যালকোহল হতে পারে, মানে ওগুলো অবশ্য অন্য কাজে ইউজ করে। তো আমরা যেটা ক্লিনিক্যাল ইউজ করি সেটা সাধারণত কি হয়, সেটা সাধারণত মার্কারির হয় আর কি। বুঝাতে পারলাম? আচ্ছা, তো এই জিনিসগুলো এখান থেকে পড়বা। এখন যখন আমরা একটা স্কেল নিয়ে, আমরা যখন একটা থার্মোমিটার নিয়ে আমরা যখন কথা বলি, তখন সেই থার্মোমিটারের রিডিংটা আমরা আসলে যখন মেজারমেন্ট করব, তখন আসলে সেটার তোমার হচ্ছে স্কেলিংটা যখন আমরা ঠিক করি, আমাদের তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় স্কেলিং এর সময় অলওয়েজ। একটা হচ্ছে আমরা এটার মেল্টিং পয়েন্ট কি নিব, বা যেটাকে আমরা অনেক সময় আইস পয়েন্ট বলি। এই তুমি কি পড়াশোনা না করে গান শুনতেছো? তুমি কি করতেছো ওই সাইডে? আমি তো তোমার এগুলা নোট করতেছি। আচ্ছা, কিসের জানি সাউন্ড আসতেছে গানের। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, যেটাই করতেছো ওটা কইরো না, পড়াশোনা করো। তো এখন আমরা আসি মেল্টিং পয়েন্ট বা আইস পয়েন্ট, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে আমাদের, বয়লিং পয়েন্ট। আরেকটা কি রাখতে হবে তোমার? বয়লিং পয়েন্ট, বা এটাকে অনেক সময় স্টিম পয়েন্টও বলে। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে তোমার তুমি ধরো, আমি একটা এক্সাম্পল তোমাকে দিই। ধরো তোমার মেল্টিং পয়েন্ট আর আইস পয়েন্ট যেটা, সেটা সাধারণত আমরা আহ, আহ, এমন একটা পয়েন্টকে নিই যেই পয়েন্টে আসলে তোমার পিওর আইস পাওয়া যায়। পিওর আইস মানে বুঝছো?
পিওর আইস, একদম পিওর আইস, সেইটাকে হচ্ছে আমরা হোয়াট? বলে যে মানে ওয়াটারটা একদম পিওর, পুরোপুরি আইস হয়ে গেছে যেই টেম্পারেচারে গিয়ে হয়, ওটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে। সো তাইলে তোমার মেল্টিং পয়েন্ট কি? মেল্টিং পয়েন্ট বা আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর বয়লিং পয়েন্ট কি? যেই পয়েন্টে কমপ্লিটলি ওয়াটারটা বা লিকুইডটা, তোমার লিকুইড ফর্ম থেকে কিসে চলে যাবে, গ্যাস হয়ে যাবে, পিওর ওয়াটার, বয়লিং পয়েন্ট অফ পিওর ওয়াটার, সেটা হচ্ছে ওয়াটারের জন্য কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট। এখন খেয়াল করে দেখো তো এই দুটার মধ্যে ডিফারেন্স কত, 100 না? তাহলে এই ডিফারেন্সটাকে তুমি হচ্ছে স্কেলিং করার সময় কত পার্টে ভাগ করবা। ধরো আমি এই 100 ডিফারেন্সটাকে আমি 100টা পার্টে ভাগ করতে চাই, তাহলে 100, আর টোটাল পার্ট হচ্ছে 100, তাহলে আমার প্রত্যেকটা পার্টের স্কেল কত হবে, 1। আমার কথা বুঝতে পারছো? তো এইটাকে আমি, হ্যাঁ পার্ট, মানে ধরো তো আমি তোমাকে বললাম যে তোমার কাছে 10টা কলম আছে, তুমি 5 জনকে দিবা, একদম ইকুয়াল পার্টে ভাগ করো। ইকুয়াল পার্টে ভাগ করলে কত হবে, 10/5, 2 করে হবে না? তো এখানেও সেম, যে তুমি আসলে টোটাল কতটুকু পার্টে ভাগ করবা, so এইটাও আমাদের লাগে। তো যে আপাতত মাথায় রাখো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। সো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, যেগুলো হচ্ছে আমরা আইস আর ওয়াটারের জন্য আমরা নিই, সেগুলো হচ্ছে তোমার সেলসিয়াসে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেছে আমার কথা? তো এই দুইটা ফিক্সড পয়েন্ট আগে ঠিক করতে হবে। সাধারণত প্রত্যেকটা স্কেলের এই দুটো জিনিস ডিফারেন্ট হয়। যেমন তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, কেলভিনের ক্ষেত্রে এই ইয়েটা সেম না। কেলভিনের ক্ষেত্রে এই মেল্টিং পয়েন্টটা এটা না, মেল্টিং পয়েন্টটা হচ্ছে 273 কেলভিন, আর বয়লিং পয়েন্টটা হচ্ছে ওদের 370 কেলভিন। বুঝতে পারছো? আবার ভাই বোনেদের সবসময় 100 ডিফারেন্সই হবে। যেমন ফারেনহাইটের ক্ষেত্রে কি হয়, ফারেনহাইটের ক্ষেত্রে হয় 22 ডিগ্রি ফারেনহাইট, এটা হয় হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট। আর 232, মানে আমার যেটা মনে পড়তেছে 232 হওয়ার কথা, আমি যদি ভুল না করি, 232 নাকি 212, আচ্ছা আমি একটু ভুলও করতে পারি এটা। এটা হচ্ছে তোমার হচ্ছে আবার বয়লিং পয়েন্ট, এত ডিগ্রি ফারেনহাইট। তো এগুলো ডিপেন্ড করে। তো তোমার এক এক স্কেলে এগুলো এক এক রকম হবে, ক্লিয়ার? তার মানে হচ্ছে এই জিনিসগুলো এরকম। এ পর্যন্ত এক্স্যাক্টলি। কি বুঝতে পারছো? তো আরো একটা জিনিস দেখো, বলছে যে ইচ টাইম হি মেড এ নিউ থার্মোমিটার সেলসিয়াস উড ক্যালিব্রেট ইট। সো ক্যালিব্রেশন করে, আচ্ছা ক্যালিব্রেশন এগুলো বুঝো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ আনিকা? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? এতক্ষণ শুনি নাই, বলো। আমি বলছিলাম কেমিস্ট্রিরই মেজরিটি পার্ট। আচ্ছা এগুলো কেমিস্ট্রিতে আছে তোমাদের? মানে ওই যে থার্মোমিটার, মার্কিউরি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মেজরিটি তো কেমিস্ট্রিতে। আচ্ছা, আচ্ছা আমরা আবার ফিজিক্সে পড়তাম, কেমিস্ট্রিতে পড়তাম বাট এতটা না। আচ্ছা যাই হোক, তোমাদের কারিকুলাম হতো একটু ডিফারেন্ট। তো যাই হোক, আর কেলভিনের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলছিলাম সেটাই, যে কেলভিনের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ওই 270, 373। তো এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এসকে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে চাও, কিভাবে যাবা? ধরো তোমার একটা জিনিসের টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, আমি বললাম যে এটাকে তুমি কেলভিনে কনভার্ট করো, তাহলে কিভাবে করবা? জাস্ট 273 সাম করে দিবা, শেষ। এটা সাম করলে কত, 273 + 15 কত হবে, 273 + 5 কত, 278, 278 10, 288 কেলভিন। বুঝা গেছে আমার কথা? তো জাস্ট θ ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 প্লাস করবা, তাহলে তুমি কেলভিনে পেয়ে যাবা। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? বুঝলে এই পার্টটা। আচ্ছা, আর এই -273 মানে ডিগ্রি সেলসিয়াস না। মানে কি বলতো? -273, -273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এটা কেলভিনে কত হবে, এটা কেলভিনে হবে 0 কেলভিন। এই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলুট জিরো। এই টেম্পারেচারটাকে আমরা বলি অ্যাবসোলুট জিরো, এবং এই অ্যাবসোলুট জিরো টেম্পারেচারটা হচ্ছে একটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বা ইমাজিনারি কনসেপ্ট, মানে প্র্যাকটিক্যালি এত লো টেম্পারেচারে যাওয়া যায় না। বুঝতে পারছো? কাইনেটিক থিওরি ওয়াইজ সাজেস্ট দেয়ার ইজ এ লিমিট টু হাউ লো টেম্পারেচার ক্যান গো। এখন লোয়েস্ট পসিবল এনার্জি থিওরিটিক্যালি -273 ডিগ্রি সেলসিয়াস, মানে এর নিচে নাই, বা 0 কেলভিন। বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এত নিচে তুমি যেতে পারবা না। এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট। বুঝতে পারছো? বাট এটা পরীক্ষার সময় আসছে যে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার কাকে বলে। অ্যাবসোলুট জিরো টেম্পারেচার ইজ 0 কেলভিন অর -273 ডিগ্রি সেলসিয়াস। আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যালো? আমি বলছি ক্লিয়ার। আচ্ছা, সো আচ্ছা এসব অঙ্ক আমি করাবো না, এগুলো তুমি বাসায় করবা, এগুলা মানে একদম দুধ ভাত ম্যাথ, ঠিক আছে? এসব দুধ ভাত ম্যাথ আমি করাতে চাচ্ছি না। আচ্ছা আজকে আমাদের ডিসকাশন খুব বেশি বড় হবে না, কারণ এই গ্যাস লটা পড়লেই আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে?
সো আমরা এবার গ্যাস লটা শুরু করি। গ্যাস ল পড়ানোর আগে আমি তোমাকে বলছিলাম যে আমরা যখন একটা গ্যাস নিয়ে কাজ করি, গ্যাসের তিনটা জিনিস কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। বা আমরা বলছিলাম যে আমরা যখন গ্যাস নিয়ে কাজ করব, তখন আমরা গ্যাসের তিনটা জিনিস নিয়ে আমরা সবসময় কি করব, তিনটা জিনিস নিয়ে আমরা অলওয়েজ কাজ করার চেষ্টা করব। বলো তো এই তিনটা জিনিস কি? বলছিলাম কিন্তু গতকাল। প্রেশার। তিনটা, একটা প্রেসার রাইট, আরেকটা ভলিউম, আরেকটা টেম্পারেচার। পিভিটি মুখস্থ করে ফেলা একদম, পিভিটি। অলওয়েজ আমরা পিভিটি এই তিনটা জিনিস নিয়ে কাজ করব। মানে যখনই তোমাকে কোনো গ্যাস রিলেটেড টাইপের কথাবার্তা বলবে, তুমি অবশ্যই তখন জিজ্ঞাসা করবা যে এটা কোন প্রেসারে আছে। মানে অ্যাকচুয়ালি দ্য স্টেট অফ গ্যাস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড বাই অলওয়েজ থ্রি ভ্যারিয়েবলস, পিভিটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এই তিনটা জিনিস ইফ ইউ ক্যান find out these three parameters, you can know everything, you can calculate everything, you can find everything of gas. Clear? এ পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। কোশ্চেন থাকলে বলতে পারো। না ভাই। আচ্ছা, যদি কোশ্চেন না হ্যালো। থাকে, তাহলে এখন আমরা এই পিভিটি যদি তুমি বের করতে চাও, তাহলে আসলে আমাদের বেশ কিছু ল এর দরকার পড়ে। তো এই পিভিটির যে ল বা জিনিসগুলা, এইগুলা নিয়ে আমরা একটু কাজ করবো। হ্যাঁ, এই তিনটার সাথে আরেকটা জিনিস ডিপেন্ড করে যে গ্যাস ল গুলা যখন আমরা ডিসকাশন করব, তখন আসলে আমার কি মানে গ্যাসের যে ম্যাস, এই ম্যাসটা কি ফিক্স থাকতেছে কিনা। সাধারণত আমরা গ্যাস ল যখন অ্যাপ্লাই করি, আমরা ম্যাস নিয়ে কোনো কথা বলি না। দ্যাট মিনস এখানে ধরেই নেওয়া হয়েছে, অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে ফিক্সড ম্যাস অফ গ্যাস। এই কারণে দেখো তোমাদের বই মেনশন করে দিয়েছে দ্য গ্যাস লস অল রেফার টু এ ফিক্সড ম্যাস অফ গ্যাস। ক্লিয়ার? এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। মানে দ্যাট মিনস দ্য নাম্বার অফ মলিকুলস ডাজন্ট চেঞ্জ। ম্যাস চেঞ্জ হলে আবার জিনিসটা ডিফারেন্ট হয়ে যাবে। ওগুলা পড়াশোনা তোমাদের এই ক্লাসে নাই, আমি যতটুকু জানি আর কি। সো আমরা একটু প্রেসার ভলিউমে যাই। সো প্রেসার ভলিউম মানে এই দুটার মধ্যে আমরা যখন রিলেশনশিপ বের করতে চাই, সো আমরা আসলে অলওয়েজ করবো কি, ম্যাথ তো আমরা আগে ফিক্সড হয়ে নিছি, বাট আমরা যখন নেক্সট অ্যানালাইসিস করি, আমরা আসলে যখন অ্যানালাইসিস করি পিভিটি, এই তিনটার মধ্যে আবার আবার যে কোনো একটাকে ফিক্স ধরে নিই। তিনটেই যদি ভ্যারিয়েবল রাখতে চাও সেটাও করা যাবে। সেই লটা তোমাদের এই ক্লাসে আছে বলে আমার মনে হয় না। ওটা আমরা ইন্টার এসএইচসি হায়ার সেকেন্ডারিতে পড়তাম, তোমরা মনে হয় ওটা এ লেভেলে পড়বা। আমি যতটুকু জানি তোমাদের ও লেভেলে ওটা থাকার কথা না। তো আমরা যে কোনো একটাকে ফিক্স ধরে প্রথমে পড়ি। লাইক প্রেসার ফিক্স ধরে একটা ল পাই, তারপর ভলিউম ফিক্স ধরে একটা ল পাই, টেম্পারেচার ফিক্স ধরে একটা ল পাই। তিনটা ল থাকে, এক লাস্টে গিয়ে তিনটাই ভ্যারিয়েবল হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছো? এভাবে আসলে মোটামুটি 4 থেকে 5টা ফর্মুলা আসে। আর তোমাদের ক্লাসে এত কিছু মনে হয় নাই। তোমাদের ক্লাসে মনে হয় প্রথমটা আছে, যেটা হচ্ছে আমরা টেম্পারেচারটাকে ফিক্স ধরে নিই। ইন অল কেসেস আই অ্যাজিউম দ্য ম্যাস ইজ ফিক্সড। ম্যাথ নিয়ে কোনো কথা হচ্ছে না, ম্যাথ আগেই ফিক্স ধরে নিছি। এখন আমি জাস্ট ফিক্স ধরবো কাকে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে। যখন যেটাকে ফিক্স ধরবো ওইটা বা ফিক্স ধরে আই উইল ফাইন্ড আউট দ্য রিলেশনশিপ বিটুইন আদার টু টার্মস। If I take temperature as constant, then I will find out the relationship between pressure and volume. If I take pressure as constant, then I will find the relationship between volume and temperature. And if I take volume as constant, then I will find out the relationship between pressure and temperature. ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমরা হ্যাঁ। তো ফার্স্টে যেটা পড়বো এটা হচ্ছে বয়েলস ল। তুমি চাইলে এটা লিখে নিতে পারো। এটাকে বলে বয়েলস ল কারণ এটা সায়েন্টিস্ট রবার্ট বয়েল বের করছে। তো এইটা হচ্ছে সে টেম্পারেচার ফিক্স ধরে নিছে। এটা কাকে ধরে নিছে? টেম্পারেচার। টেম্পারেচার যে সিস্টেম গুলাতে ফিক্সড করে ধরে নেওয়া হয়, সেই সিস্টেম বা সেই প্রসেসটাকে আমরা বলি, হ্যাঁ আম্মু বলো। তো সেই 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 প্রসেসটাকে আমরা বলি হচ্ছে থার্মোডাইন সরি 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 সেইটাকে আমরা বলি হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সরি, আমি একটু মনে হয় টার্মটা কিছু ভুল বলেছে। সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস অথবা হচ্ছে আইসোথার্মাল ব্যাপারটাকে বলে। আইসো শব্দটার অর্থ কি বলতো, মিনিং কি বলতো? এটা ল্যাটিন থেকে বা কোথা থেকে হোয়াট এভার। আইসো মানে হচ্ছে সেম, আর থার্মাল ইন্ডিকেট করে টেম্পারেচারকে। দ্যাটস ওয়াই উই ক্যান সে আইসোথার্মাল মিনস সেম টেম্পারেচার। অ্যাজ there is temperature constant, we can say it is it is an isothermal process. Clear? এখানে আমি বইয়ের বাইরে অনেক কিছু বলে ফেলতে পারি, বাট সেগুলো তুমি নোট ডাউন করে মনে রাখতে পারো। এগুলো সব তোমার লাইফে কাজে লাগবে। আমি টপিক গুলো আসলে এত এত পড়াইছি, মানে জিনিসগুলো এত আমার পড়া হয়েছে যে আমার মাথায় যা আসছে আমি পটপট বলে দিচ্ছি। তো তোমার বইতে থাকুক না থাকুক, তোমাদের ও লেভেলে এত কিছু নাও থাকতে পারে। তো এখানে অনেকগুলো কথাবার্তা বলছে, আমি এইসব ব্যাপার স্যাপারে যাচ্ছি না। এগুলো তোমার কাজ, এগুলো তুমি বসে বসে পড়বা। আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার এই গ্রাফে।
এবং এই গ্রাফ পড়ানোর আগে আমি আসলে বলার চেষ্টা করব যে রিলেশনশিপটা আসলে কি। সো তোমাদের বইয়ের একটা অ্যাপ্রোচ আমার খুব ভালো লাগে। তোমাদের বইতে যেমন, আমি এখন যে রিলেশনশিপটা বলবো, আচ্ছা ওটা বলে তারপর গল্পটা বলি। সো টেম্পারেচার যেহেতু আমি ফিক্স ধরছি, তাহলে নাও আমাকে জানতে হবে যে প্রেশার ভলিউমের মধ্যে রিলেশনশিপটা কি। রবার্ট বোয়েল বলছে যে এই ক্ষেত্রে তোমার প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপটা হবে ইনভার্স প্রপোর্শনাল। কি হবে? ইনভার্স প্রপোর্শনাল। তার মানে পি সাথে ভি এর সম্পর্কটা হবে 1/v, ইনভার্স প্রপোর্শনাল। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি যদি এখন এই প্রপোর্শনাল সাইনটাকে উঠাই দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে না? পড়া বুঝতেছো? দেন আমি এটা পিভি ইকুয়ালস টু কে, এটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। তার মানে আমাদের এইখানে সূত্রটা হচ্ছে পি এন্ড মাল্টিপ্লিকেশন অফ পি এন্ড ভি মাল্টিপ্লিকেশন অফ প্রেশার ভলিউম উইল বি কনস্ট্যান্ট এন্ড the relationship between pressure and volume is inverse proportional. ক্লিয়ার? Clear. এখন ধরো তুমি কোন একটা গ্যাস নিয়ে কাজ করতেছো, সেই গ্যাসের টেম্পারেচার ধরো সাপোজ 283 কেলভিন। তার মানে টেম্পারেচারটা ফিক্সড, টেম্পারেচারে তোমার কি ফিক্সড। এখন তুমি প্রেসার তোমার প্রথমে ছিল ধরো P1, তারপর তোমার প্রেসার হইলো P2, আর তোমার ইনিশিয়ালি প্রেসার যেহেতু P1 ছিল, কোরেসপন্ডিং ভলিউম ছিল V1। নেক্সট তুমি প্রেসার যখন চেঞ্জ করে P2 তে আসছো, তাহলে তোমার ভলিউমও চেঞ্জ হয়ে কিসে যাবে? V2 তে যাবে না? তাহলে তোমার এই ক্ষেত্রে তোমার যদি রিলেশনশিপ বের করতে হয়, তাহলে তুমি সূত্র ফর্মুলা লিখবা P1 V1 এর মাল্টিপ্লিকেশন উইল মাস্ট বি ইকুয়াল টু দা P2 V2। কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু বয়েলস ল, মাল্টিপ্লিকেশন P এন্ড V ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। বুঝা গেছে? বুঝেছি। তো এই জিনিসটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখন ধরো ম্যাথমেটিক্স এমন হইতে পারে P1 জানো, V1 জানো, P2 জানো, V2 জানো না, তো ওটা বের করবে। তো এখন এই গল্পটা ও একটু ওই যে বলি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন মানে এখানে ব্যাপারটা হচ্ছে মানে আমাদের বইয়ের অ্যাপ্রোচে আমি কিন্তু আমি তোমাকে পড়াইছি, তোমার বইয়ের অ্যাপ্রোচে পড়াই নাই। এখন তোমার বইয়ের অ্যাপ্রোচটা কি এবং কেন তোমার কারিকুলামটা বেটার, এটা আবার আমি একটু এক্সপ্লেন করি। তোমার এখানে খেয়াল করে দেখো, আমি তোমাকে পড়াইছি কি বলতো, ডাইরেক্ট বলে দিছি যে প্রেসার ভলিউমের মধ্যে রিলেশনশিপ ইনভার্স প্রপোর্শনাল। কেন সেটা কি বলছি? আচ্ছা, কেন কেন এটা বলি নাই, অথবা বলতে পারো যে এটা কিভাবে বয়েল পাইলো, সেটাও কিন্তু আমি তোমাকে বলি নাই। বাট এটা কিন্তু আসলে ট্রু না। বয়েল আসলে এক্সপেরিমেন্ট করছে, সে টেম্পারেচার ফিক্স রেখে বিভিন্ন প্রেসারের ভ্যালু নিয়ে সেখান থেকে তোমার ভলিউমের ভ্যালুগুলো বের করছে, ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করছে। দেন তারপর সে গ্রাফ প্লট করছে, তারপর সেই গ্রাফ দেখে সে রিলেশনশিপ বের করছে। আমার কথা কি বুঝতে পারছো? এবং সেইটাই তোমাদের বইতে আগে করছে, যে অ্যাকচুয়ালি বয়েল নিজে নিজে যেভাবে বের করছে সেটাই দেখানো হয়েছে। যে একটা তোমাদেরকে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক দিছে, দেখবা এই এক্সপেরিমেন্টাল ওয়ার্কে তোমার একটা জিনিসের একটা টেম্পারেচার ফিক্স রেখে তোমাকে বিভিন্ন প্রেশার নেওয়া হয়েছে, দেখো 100, 125, 150, 200, এবং এগুলো সবগুলো কি প্যাসকেলে, এবং করেসপন্ডিং তোমার ভলিউম বের করা হয়েছে সেন্টিমিটার কিউবে। তাহলে এদের যে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ প্যাসকেল ইন্টু সেন্টিমিটার কিউব বা হোয়াট এভার, এই জিনিসটা তোমার কি ফিক্স থাকা উচিত না? বয়েল দেখলো যে এটা কিন্তু ফিক্সড আছে। তখন সে বললো যে ওকে ফাইন, দেন আই ক্যান সে দ্যাট pressure and multiplication of pressure and volume will be constant, and if pressure multiplication of pressure and volume is constant, then I can say that this relationship, and if I remove this k, I will say proportional to 1/v। আমি কি বোঝাতে পারছি? তো বুঝতে পেরেছি। জিনিসটা কিন্তু হয়েছে উল্টা, কিন্তু আমাদের কারিকুলামে দেখবা যে শুরুতেই লেখা, তারপর পড়ায়, তারপর এগুলো দেখায়। আর তোমাদের বইতে আসলে অ্যাকচুয়ালি ওভাবেই দেখানো হয়েছে। আমার কাছে মনে হয় যে জিনিসটা জিনিসটা এখন দেখো তোমার আসলে আমি পড়ানোর একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাকে চাইলে আমি এভাবে পড়ে যেতেই পারতাম। এত কথা আসলে কেন বলতেছি? কথা বলতেছি আসলে মানে হচ্ছে আমি সবসময় যেটা করতাম যে পড়াশোনা করার পাশাপাশি আমি আসলে মানে তোমার হচ্ছে পড়াশোনাটা কিভাবে আসলে কারিকুলাম গুলা তোমার ডেভেলপ করছে, বইগুলা কিভাবে লিখছে, এগুলা নিয়েও আসলে একটু ভাবতাম। কারণটা কি, কারণ আমার কাছে অনেক সময় মনে হতো যে আচ্ছা এই জিনিসটাতে এভাবে করলে ভালো হইতো। তোমাদের স্টুডেন্টদের কাছেও কিন্তু এরকম মনে হয়, আচ্ছা এই জিনিসটা স্যার এভাবে পড়াচ্ছে, এই জিনিসটা বইয়ে এভাবে লেখা আছে। আমি জানি না তোমার হয় কিনা, আমাদের এরকম আমরা ডিসকাশন যখন করি এরকম হইতো যে আচ্ছা স্যার এটা এভাবে পড়াচ্ছে, এভাবে তো আসলে এটা এভাবে পড়াইলে আমার মনে হয় আরো বেশি ভালো বোঝা যায়। তো এই কারণে আমাদের আমি জানি না এই 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 প্র্যাকটিসটা তোমাদের মধ্যে আছে কিনা, মানে ও লেভেলের স্টুডেন্টদের মধ্যে আছে কিনা, আমি বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের মধ্যে আছে কিনা আই ডোন্ট নো, কারণ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের সাথে আমার তেমন ইন্টারাকশন হয় নাই। বাট আমাদের বাংলা মিডিয়ামে এই জিনিসটা প্রচুর। কারণ দেখা গেছে যে আমাদের বইগুলো তো অবশ্যই সবসময় ওয়েল ডেভেলপ ভাবে লেখা হয় না, মেমোরাইজিং পার্ট বেশি থাকতো বা হোয়াট এভার। তো স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো কাজ করতো, মানে সবার মধ্যে কাজ করতো আমি সেটা বলতেছি না, বাট অনেকের মধ্যেই কাজ করতো। বা যখন একটা স্যার আমাদেরকে ক্লাস নিত তখন আসলে আমরা ক্রিটিসাইজ করতাম নিজেরা, যে আচ্ছা স্যারটা তো এভাবে পড়াচ্ছে, তার এভাবে পড়ানো উচিত ছিল। বা একই স্যার এই টপিকটা ভালো পড়াচ্ছে, ওই টপিকটা ভালো পড়াচ্ছে না।
তো এই চর্চাটা প্র্যাকটিসটা কিন্তু আমাদের মধ্যে হইতো। এখন এইটা আমাদের মধ্যে কেন হইতো আই ডোন্ট নো। এমন হইতে পারে যে আমাদের কারিকুলামে আসলেই প্রবলেম ছিল দেখে এটা হইতো, অথবা আমাদের মেন্টালিটিতে এভাবে গ্রো আপ করছে, আই ডোন্ট নো। আমি জানি না ও লেভেল বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের মধ্যে এটা আছে কিনা। বাট আমি তোমাকে পড়াতে এসে এই কারণে এই কথা কেন বললাম, যে আমি নিজে পড়াশোনা ভাবতাম যে আচ্ছা বইগুলো হয়তো এরকম হলে ভালো হইতো। যেমন এই জিনিসটাই তোমাকে আমি যদি, আমি কিছুক্ষণ যে অ্যাপ্রোচে পড়াইছি, ওই অ্যাপ্রোচে যেটা গেছে যে তোমার বুঝতে সুবিধা হবে, বা তুমি হচ্ছে ওইভাবে পড়লে তুমি ম্যাথটা খুব দ্রুত বুঝবা, তুমি পরীক্ষায় ভালো করতে পারবা এক্সামে। এটা একটা জিনিস। বাট ইউ নেভার ফলো ফলো দ্যাট পাথ, যেটা হচ্ছে রবার্ট, এই যে এই লোকটা নাম কি ওর, ওর হচ্ছে তোমার কি বলে জানি, বয়েলস, রবার্ট বয়েল। সে ফলো করছিল। একটা সায়েন্টিস্ট দেখো, সে কিন্তু যখন এই ফর্মুলাটা বের করছিল, তার কাছে কি কোনো বলা ছিল যে প্রেসার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপ ইনভার্স প্রশ্ন? তাকে কিন্তু এটা বলা ছিল না, তাই না? ওকে কোনো সায়েন্টিস্টই কোনো ফর্মুলা যখন বের করে, সে তাকে কিন্তু কেউ এসব কানে কানে বলে দেয় না যে সায়েন্টিস্ট এটা হবে, তুমি এবার নিজে নিজে ইনভেস্টিগেট করে বের করো। তাহলে এমনও যদি হইতো যে একটা জিনিসের রেজাল্ট কি আসবে তুমি আগে থেকে জানো, তাইলে কিন্তু তুমি রেজাল্টটা যখন তুমি বের করতে যাবা, তখন কিন্তু তোমার মধ্যে একটা ইয়ে কাজ করবে, যে বায়াসনেস কাজ করতো, বা তুমি এটা মিলাই টিলাই দিতা পারে, যেটা ইয়েতে করা হয়। আর তোমার কাছে, ওর কাছে কিচ্ছু নেই, ও শূন্য থেকে জিনিসটা বের করতেছে। তো এটা কিন্তু হচ্ছে খুবই একটা, মানে খুবই একটা ক্রুশিয়াল ইস্যু। কারণ হচ্ছে ও জানেই না প্রেশার ভলিউমের মধ্যে সম্পর্কটা কি, এবং ও যখন এটা বের করতে পারলো, ইটস এ জিনিয়াস থিং। কজ হচ্ছে এটা কেউ জানে না তখন। তো এটা একটা ইনভেনশন। সো এখন তোমাকে আমি যদি ইনভেনশন কিভাবে হয়েছে ওই স্টাইলে আমি যদি তোমাকে না পড়াই, ইনভেনশন করার পরে কি হয়েছে সেটা আমি তোমাকে পড়ায় ফেলি, মানে ইট ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি। এটা হয়তোবা হচ্ছে তুমি জানলা শিখলা, দ্যাটস ইট, বা পরীক্ষা নাম্বার ভালো পেতে পারলা, দ্যাটস ইট। কিন্তু জিনিসটা ও কোন থট প্রসেসের মধ্যে গিয়ে গেছিল সেইটা তুমি আর কোনোদিনই জানবা না। কোনোদিনই জানবা না, এবং হচ্ছে তুমি ওভাবে ভাবার চেষ্টাও করবা না। তো এভাবে যদি ভাবার চেষ্টা না করো, মানে জিনিসটা হবে কি, yes, তুমি অনেক নলেজেবল পার্সন হইতে পারলো জানার ক্ষেত্রে, বাট অ্যাকচুয়ালি কোনো কিছু নতুন ইনভেনশন করা বা ইনভেন্ট করা, বা বলতে পারো আর কোনো কিছু নতুন করে ডিসকভারি করার ক্ষেত্রে কিন্তু তুমি অনেক পিছায় যাবা। আমাদের আমি জানি তোমাদের কারিকুলামের বইগুলো আমার কাছে মানে একটু ভালো লাগতেছে ফিজিক্সের বইগুলো পড়াইতে গিয়ে, কজ ওরা এই জিনিসটা করে নাই। ওরা দেখা গেছে যে জিনিসগুলাকে ওভাবে অ্যাপ্রোচ করার ট্রাই করছে। ঠিক আছে, আমার আসলে ওই দিন যেমন আমি ডিসকাশন করতেছিলাম যে আচ্ছা ওয়ার্ল্ডে আসলে হচ্ছে যে কোন কারিকুলামটা বেস্ট, মানে আমি এই ভার্সিটি লেভেল না, আমি এইচএসসি বা আন্ডারগ্রেড লেভেল, আন্ডারগ্রেড না সরি, তোমাদের হাই স্কুল বা প্রাইমারি স্কুল এইসব ক্ষেত্রে। সো মানে এটা আসলে এটার কোনো আসলেই কোনো ইয়ে আছে কিনা আমি জানি না। আমার যদি কখনো মানে সময় হয়, এখন তো আপাতত সময় নেই, আমি আসলে এগুলো ঘাটবো যে কোন কারিকুলামটা আসলে বেস্ট। আমি এক জায়গায় একবার দেখছিলাম যে ফেসবুক বা হোয়াট এভার, যে তোমার হচ্ছে যে ব্রিটিশ কারিকুলামটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট। আমি আমার কাছে আসলে তোমাকে পড়া থেকে মনে হচ্ছে হ্যাঁ আসলে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ হচ্ছে যে ওদের কারিকুলামটা মোটামুটি ওয়েল অর্গানাইজড অ্যান্ড গুড ওয়েতে লেখা। কারণ একটা জিনিস আসলে পড়লেই হয় না। তোমাকে ধরো আমি যদি এভাবে ডেভেলপ করি যে ইউ ক্যান থিঙ্ক ইন ইন নিউ কনসেপ্ট, অর ইউ ক্যান জেনারেট এ নিউ কনসেপ্ট, বা তোমার মধ্যে আমি ওই বলতে পারো যে ইনথুসিজম, বা আমি তোমাকে ওইটার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করতে পারি, এবং ওই থট প্রসেসটা তোমার মধ্য দিয়ে তোমাকে আমি শেখাতে পারি বা যাইতে পারি, ইটস মোর ইম্পর্টেন্ট টু নো এভরিথিং। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাঝে মধ্যে একটু আসলে পড়াবার শেষে ভাববা। ঠিক আছে, যদিও তুমি একদিন বলছো আমাকে যে তোমার অত বেশি ভাল লাগে না পড়াশোনা করতে, বা ইটস ট্রু। তো সেই ক্ষেত্রে তোমার তো কিছু জানার দরকার নাই, বাট মাঝে মধ্যে একটু ভাবতে পারো। মানে আমি এই জিনিসগুলো আসলে ভাবি, আমার আসলে এডুকেশন সিস্টেম বলো বা এই জিনিসগুলো নিয়ে আমার আসলে অনেক ইন্টারেস্ট। ঠিক আছে, যে যেমন যেমন তোমার আমি অনেক সময় গভর্নমেন্ট বা আহ, আগে তো প্রচুর ফালতু ফালতু তোমার হচ্ছে শিক্ষামন্ত্রী ছিল, তো তারা দেখা গেছে যে তোমার বিভিন্ন সিস্টেম দিত, কিছুদিন পর পর একটা দুটো করে চেঞ্জ করতো। তো আমার কাছে এটা পছন্দ হতো না। আমি পরে দেখলাম আমি যেগুলো নিয়ে তোমার হচ্ছে যে ডিসকাশন করতাম, বা আমি এগুলো ক্রিটিসিজম করতাম আমার ফ্রেন্ডদের সাথে, যে আচ্ছা এটা এই কারিকুলাম দিছে, এটা তো এভাবে দিলে আরো ভালো হইতো। তো তারপরে চিন্তা করে যাচ্ছে তারা তো জ্ঞানী গুণী মানুষ, তো তারা যা দিবে সে তো ভালোই হবে। বাট আসলে দেখা গেছে যে অনেক সময় কিন্তু আমাদের থট প্রসেসটা